উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত এখনও অন্তত ৪২ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। এর মধ্যে ৮ জন আইসিইউতে রয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। এদিকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে চীনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন। এছাড়া পর্যাপ্ত স্কিন মজুদ আছে জানিয়েছে হাসপাতালের পরিচালক। বলেন, আপাতত স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। এছাড়া আর্থিক সহ অন্য কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন নেই বলেও জানান পরিচালক। আমরা গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। ইতিমধ্যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস পেয়েছি। অনেক মানুষ, ইভেন আমাদের বাংলাদেশের যারা স্পেশালিস্ট আছে, আমেরিকাতে আছে, ইউকেতে আছে, তারাও আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা যা কিছু করার চেষ্টা করছি সব কিছুই আমাদের এই বাচ্চাদের ভালোর জন্য। এখানে আমাদের মধ্যে কোনো ধরনের অন্য কোনো কনফিউশন নাই। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থী ১৫ বছরের মাহিয়া মারা গেছে। বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে ১৩ জনের মৃত্যু হলো। এদিকে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবে ৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলো ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া। এর আগে সকালে বৃহস্পতিবার বেলা ১টা ৫০ দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান। স্কুলটির ৭ম শ্রেণীতে ইংলিশ ভার্সনে পড়ত সে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনার ৩ দিন পর ক্যাম্পাসে এসেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আকস্মিক দুর্ঘটনা আর ব্যাপক প্রাণহানিতে ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি শিক্ষকরা। শিক্ষার্থী অভিভাবকরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষ গঠিত কমিটি হতাহতদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। এদিকে চোখে মুখে রাজ্যের শূন্যতা নিয়ে নিখোঁজ সন্তানকে খুঁজতে আসেন অভিভাবকরাও। ঘটনাস্থল ঘুরে এসে আরও জানাচ্ছেন রাকিব হাসান, ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম। বিমান বিধ্বস্ত হওয়ার 4 দিন অতিবাহিত হলেও আজও সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিল উৎসুক জনতার ভিড়। এমন মর্মান্তিক ঘটনার সমবেদনা জানাতেই শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত হন সেখানে। আমরা চাইতেছি প্রতিটা মাকে ডেকে একটু সান্ত্বনা দেখ যে আপনাদের বাচ্চারা বেহেশতে চলে গেছে, বেহেশতের ফুল হয়ে আছে তারা। সকালে নিখোঁজ সন্তানের খোঁজে স্কুল প্রাঙ্গণে আসেন আব্দুল কাদের এবং তামিমা দম্পতি। তারা জানান 9 বছর বয়সী মরিয়া উম্মে আফিয়াও দুর্ঘটনার দিন উপস্থিত ছিলেন ক্লাসে। আমি প্রতিদিন আসবো, আমাকে প্রতিদিন ঢুকতে দিতে হবে। আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে আমার মেয়ে হবে, আমার মেয়ে। দিনভর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কাউকে প্রবেশ করতে না দিলেও দুপুরে গণমাধ্যম কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী। ঘটনাস্থলটিতে এখনো পড়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের বই খাতা সহ ব্যবহারের জিনিসপত্র। ক্লাসরুমগুলো ক্ষত বিক্ষত, পুড়ে গেছে আসবাবপত্র। পরিদর্শন শেষে সেদিনের ভয়াবহতা তুলে ধরেন মেজর মেহেদি। তিনি জানান তাদের উদ্ধার তৎপরতার কথা। ভিতর থেকে আমরা এবং আমাদের যে সৈনিকরা আছে তারা সবাই চেষ্টা করেছে ভিতর থেকে যারা তখনও জীবিত ছিল বা আহত অবস্থায় ছিল সেই আগুন জ্বলা অবস্থায় আমরা যতটুকু পেরেছি নির্বাপন করার মাধ্যমে ভিতরে প্রবেশ করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি। এদিকে ঘটনার 4 দিন পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুর্ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা জানান মাইলস্টোন কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দুর্ঘটনায় স্কুল শাখার 18 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক, 2 জন অভিভাবক মৃত্যুবরণ করেন। এছাড়া গুরুতর আহত হন 51 জন, যাদের মধ্যে 40 জন শিক্ষার্থী, 7 জন শিক্ষক, 1 জন অভিভাবক, 1 জন আয়া ও 1 জন পিয়ন রয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়াও তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই দিন উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলে নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাইলস্টোন দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের সদস্যদের পাশে থাকবে বিএনপি। এই ঘটনায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত একই পরিবারের 3 শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর বিএনপির মহাসচিব এই কথা বলেন। সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, এই সংক্রান্ত 4টি আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্যদিকে মামলায় গ্রেপ্তারের বিষয়ে আইনে বেশ কিছু সংশোধনের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। বৃহস্পতিবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয় তুলে ধরেন 2 উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে, সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না, সেখানে প্রতীকের বিষয়টি নেই। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো চাইলে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব বলেও জানান এই উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে, এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। বিগত 1.5 যুগের স্বৈরাচারী শাসনের গ্রেফতার সংস্কৃতি থেকে বের হতে আইনে বেশ কিছু বিষয় সংশোধনী আনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে। যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার জানাতে হবে যে আপনি গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি। কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের তথ্য নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছিল বলে জানান ডক্টর আসিফ নজরুল। স্কুলে রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চার ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। 24শে জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের আগেই 15 বছরের ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান শহীদ আবরারের পিতা মোহাম্মদ বরকতুল্লাহ। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এই ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আব্দুল কাইয়ুম আহাদকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাতে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই সন্ধ্যা 6টার দিকে যাত্রাবাড়ি থানাধীন এলাকায় আব্দুল কাইয়ুম আহাদের উপরে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, টিয়ার শেল, সাউন্ড বোমা সহ নানা ধরনের অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। এই ঘটনায় গত 6 জুলাই নিহতের বাবা মোহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 467 জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত 1 থেকে 2,000 ব্যক্তিকে আসামি করা হয়। এই মামলার এজাহার নামীয় 44 নম্বর আসামি ABM খায়রুল হক। এর আগে বৃহস্পতিবার সকাল 8:30টায় ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাষ্ট্র জনগণের সাথে প্রতারণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় বিচারপতি খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খায়রুল হকের রায়ের ফলে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। বাংলাদেশের একজন বড় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে বিচারপতি খায়রুল হক ফেসিবাদের উত্থান ঘটাতে দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব, যিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন, সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে সেটা যে পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল, এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। এ কারণে সুষ্ঠু তদন্তের মাধ্যমে খায়রুল হকের বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর, এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে। তবে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। শিশু একাডেমি ভবন ভেঙে ফেলার যে পরিকল্পনা চলছে তা থেকে ফিরে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিশু একাডেমির যে ভবনটি রয়েছে আপনার, সেই ভবনটিকে ভেঙে ফেলার জন্য একটা আপনার কথাবার্তা চলছে, এ ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বা একটা প্রস্তাব নেওয়া হয়েছে। আমরা এটার বিরোধিতা করি। এটাকে ওইখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকার প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আন্দোলনের সময় বিএনপির নেতারা লুকিয়ে আশ্রয় নিয়েছে, সেই সময় পুলিশ সেখান থেকে ধরে এনেছে। সেই পুলিশ এখন কোথায়? সচিবালয়ের মধ্যে সবাই ঢুকে পড়ছে, সেখানে ছাত্রলীগের স্লোগান দিচ্ছে। কেন? কারা দায়ী? কেন আগে থেকে প্রশাসন বুঝতে পারেনি যে কোথায় তারা ঘাপটি মেরে আছে, আক্রমণ চালাচ্ছে? এই যে একটা শুরু হয়েছে মব কালচার, মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার। ভয় অপরাধ করলে আইনের হাতে তুলে দেন, একটা মব তৈরি করে উচ্ছৃঙ্খল জনতা সংগঠিত হয়ে ইয়ের উপর আক্রমণ করছে, অপরাধীর উপর আক্রমণ করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শুধু আওয়ামী লীগকে বিদায় করার জন্য ছাত্র জনতা জুলাই আগস্টে সংগ্রাম করেনি, বরং তাদের সংগ্রাম ছিল দেশ থেকে জুলুম দূর করা। বলেন, আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে জামায়াত। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি জামায়াতের সংস্কৃতি নয়। বিকেলে সিলেটে মহানগরীর উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। যে দল তার নিজের কর্মীদের সামাল দিতে পারছে না, সেই দলের হাতে দেশের জনগণ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন জামায়াত আমির। কেন এই শহীদরা লড়াই করেছে? শুধু কি আওয়ামী লীগকে বিদায় করার জন্য? বরঞ্চ দেশটাকে জুলুম মুক্ত করার জন্য। মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প ভুল থাকতেই পারে, আমরা বলে উঠতে নই, কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়। যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয়। সরকারি চাকরি আইন 2018 এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন 2018 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত এই অধ্যাদেশ সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 নামে অভিহিত হবে। নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে তাকে বাধ্যতামূলক অবসর সহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। সাধারণত সরকারি কর্মচারীরা নিজেরা কোনো আন্দোলন করলে নিজেও কাজ থেকে বিরত থাকে এবং অন্যজনকেও কাজ থেকে বিরত থাকার জন্য চাপ দেয়। অধ্যাদেশে সরাসরি আন্দোলনের কথা বলা না হলেও যেভাবে ইঙ্গিত করা হয়েছে তাতে আন্দোলনকে বোঝায় বলে আইনজীবীদের অভিমত। কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা বজায় রেখে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা হচ্ছে। ঢাকা কারো উপর অতি নির্ভরশীল হতে চায় না বলেও জানান তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরে যে দেশগুলো সহায়তা দিতে চেয়েছে তাদের মধ্যে ভারত একটি। আমরা বার্ন ইউনিটের কাছে তথ্য চেয়েছি, তারা যা বলেছে সেই অনুযায়ী আমরা তাদের জানিয়েছি। এই প্রেক্ষিতে 2 জন ডাক্তার ও 2 জন নার্স এসেছেন। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন নিয়ে তিনি বলেন, এই বিষয়ে এমনিতেই 2 বছর পর রিভিউ হবে, তখন চাইলে এটিকে সরিয়েও দেওয়া যাবে। আমরা চাই যে হাইড্রোলজিক্যাল তথ্য আদান প্রদান হোক বিশেষজ্ঞদের মধ্যে এবং সেটা বিচার বিবেচনা করা হোক। তার মানে এই না যে তারা তাদের ড্যাম নিয়ে এগিয়ে যাবে না। আমাদের ক্ষতি যাতে মিনিমাম হয় অথবা যাতে না হয়, আমরা সেই চেষ্টাই করতে থাকবো। এখানে ভারতেরও স্বার্থ আছে, ভারতও বিষয়টাকে দেখছে। আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই, গুড ওয়ার্কিং রিলেশন অন দ্য বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতৃবৃন্দ। এরপর শহরের কাউতলি মোড় থেকে শুরু হয় পদযাত্রা, যাহা শহরের টিএ রোড, মসজিদ রোড, সড়ক বাজার, পুরাতন সিনেমা হল, লোকনাথ উদ্যান হয়ে সদর হাসপাতাল রোড দিয়ে পৌর মুক্ত মঞ্চ ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে অংশ নেন দলটির নেতৃবৃন্দ। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি এলাকায় উন্নয়নের সুষম বন্টন করতে হবে। সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে লড়াই চালিয়ে যাবে এনসিপি। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে আছে, সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণা। শুরুতে প্রসঙ্গ প্রবাস।
বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উপরে আছড়ে পড়ায় কোমলমতি শিশুসহ বহু শিক্ষার্থী ও মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে সৌদি আরবের জেদ্দা কনসুলেট জেনারেলের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা থেকে প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, গতকাল ঘোষিত রাষ্ট্রীয় শোকের দিনেও জেদ্দা কনসুলেটে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে এবং বাংলাদেশ কনসুলেট জেদ্দার উদ্যোগে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আহতদের সুস্থতার জন্য আজ বাদ আসর কনসুলেট প্রাঙ্গণে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কনসুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।